আজকে আমরা সমসংস্থ ও সমবৃত্তীয় অঙ্গ সম্পর্কে আলোচনা করব। প্রথমে এই ছবিটা দেখে নাও, যে দেখো এটা হচ্ছে মানুষের হাত, এটা বাদুড়ের ডানা, এটা পাখির ডানা এবং এটা তিমির প্যাডেল। ওকে, প্রথমে দেখো যে মানুষের হাতে যে এই যে হাড়টা আছে, এই হাড়টার নাম হচ্ছে হিউমেরাস। প্রত্যেকটা প্রাণীর ডানাতে বা অগ্রপদে আমরা এই হিউমেরাস দেখতে পাচ্ছি। তারপরে দেখতে পাচ্ছি রেডিয়াস আলনা, এই দুটো রেডিয়াস আলনা, এখানে দুটো আছে রেডিয়াস আলনা, এখানে দুটো আছে রেডিয়াস আলনা, এখানে দুটো রেডিয়াস আলনা। তার মানে এই যে সমস্ত প্রাণীগুলো এখানে আছে, মানুষের হাত, বাদুড়ের ডানা বা পাখির ডানা, তিমির প্যাডেল, এদের সমস্ত প্রাণীর অগ্রপদের গঠন একই, কিন্তু এদের কাজ আলাদা। মানুষের হাতের কাজ হলো কোনো কিছুকে ধরা, বাদুড়ের ডানার কাজ হলো আকাশে বা বাতাসে উড়তে সাহায্য করা, পাখির ডানারও কাজ তাই, উঠতে সাহায্য করা, এবং তিমির প্যাডেলের কাজ হচ্ছে জলে সাঁতার কাটতে সাহায্য করা। এই সমস্ত অঙ্গগুলো যাদের উৎপত্তি এবং গঠন একই, কিন্তু কাজ আলাদা, বিভিন্ন পরিবেশে অভিযোজনের জন্য বিভিন্ন প্রাণীর অগ্রপদের কাজ বিভিন্ন হয়ে গেছে। এই রকমের অঙ্গ যাদের গঠন এবং উৎপত্তি একই কিন্তু কাজ আলাদা, তাদেরকে সমসংস্থ অঙ্গ বা হোমোলোগাস অর্গান বলে। তাহলে সমসংস্থ অঙ্গ বা হোমোলোগাস অর্গানের উদাহরণ যদি আমরা দিই, তাহলে কি উদাহরণ দেব? মানুষের হাত, বাদুড়ের ডানা, পাখির ডানা, তিমির প্যাডেল, এই সমস্ত অঙ্গ, ঘোড়ার অগ্রপদ, এই সমস্ত অঙ্গগুলো হলো সমসংস্থ অঙ্গের উদাহরণ। এবার এখানে যে ডায়াগ্রামটা ড্র করলাম, সেই ডায়াগ্রামটা লক্ষ্য করো যে দেখো এখানে সমস্ত প্রাণী হলো স্তন্যপায়ী প্রাণী, আমরা ধরে নিলাম সমস্ত স্তন্যপায়ী প্রাণী। এবার একটা জায়গাতে সমস্ত স্তন্যপায়ী প্রাণী যখন বংশবিস্তার করে, তখন সেখানে খাদ্য এবং বাসস্থানের অভাব ঘটে। এর ফলে কি হলো, কিছু প্রাণী তাদের উপযুক্ত পরিবেশে খোঁজে, উপযুক্ত পরিবেশের খোঁজে যেখানে যথেষ্ট খাবারের যোগান আছে বা যেখানে বাসস্থানের বাস করার সুবিধা আছে, এই রকম কোনো পরিবেশে চলে গেল। তাহলে বিভিন্ন পরিবেশে বিভিন্ন প্রাণীরা ছড়িয়ে পড়লো। এই রকমের উদাহরণ দিলাম যে কিছু প্রাণী গর্তের মধ্যে প্রবেশ করলো, যেমন স্তন্যপায়ী প্রাণীদের মধ্যে কিছু প্রাণী গর্তের মধ্যে প্রবেশ করলো, যেমন ইঁদুর, যেমন ছুঁচো, খরগোশ, এরা গর্তে থাকতে শুরু করলো। আবার কিছু প্রাণী জলজ পরিবেশে থাকতে শুরু করলো, যেমন তিমি, ডলফিন ইত্যাদি। আবার কিছু প্রাণী কী হলো, আকাশে উড়ে গেল, যেমন বাদুড়, চামচিকে। আবার কিছু প্রাণী গাছের ডালে বাস করতে লাগলো, যেমন বাঁদর, কাঠবিড়ালি ইত্যাদি ইত্যাদি। এখন দেখো, তাহলে স্তন্যপায়ী প্রাণী থেকে সবাই উদ্ভূত হয়ে বিভিন্ন পরিবেশে বিভিন্ন জায়গায় এরা ছড়িয়ে পড়ছে। এই ধরনের বিভিন্ন পরিবেশে নিজেকে মানিয়ে নেওয়াকে বলা হয় অভিযোজন। আর যেহেতু এই অভিযোজনটা দেখো একটা বিন্দু থেকে বিভিন্ন দিকে ছড়িয়ে পড়ছে এরকমভাবে, তাহলে এটাকে যদি আমরা আলোকরশ্মির সঙ্গে তুলনা করি, তাহলে আমরা এটাকে বলবো অপসারী আলোকরশ্মিগুচ্ছ। তাহলে এই ধরনের অভিযোজনকে বলবো আমরা অপসারী অভিযোজন। আর এই অপসারী অভিযোজনের ফলে দীর্ঘদিন ধরে অভিযোজিত হতে হতে প্রাণীগুলোর মধ্যে অভিব্যক্তি ঘটেছে বা জীবগুলোর মধ্যে অভিব্যক্তি ঘটেছে। এই ধরনের অভিব্যক্তিগুলোকে বলা হয় অপসারী অভিব্যক্তি, এবং অভিযোজনটাকে বলা হয় অপসারী অভিযোজন। বুঝতে পেরেছ? এবারে আমরা দেখব যে এই অপসারী অভিব্যক্তির ফলে কী ঘটলো। তাহলে দেখো, স্তন্যপায়ী প্রাণী থেকে সবাই উৎপন্ন হয়েছে বা সবার সৃষ্টি হয়েছে একটা স্তন্যপায়ী প্রাণী থেকে, অর্থাৎ এদের পূর্বপুরুষ হচ্ছে একটা সাধারণ পূর্বপুরুষ। এই সাধারণ পূর্বপুরুষ থেকে কিছু প্রাণী উৎপত্তি লাভ করে এরা বিভিন্ন পরিবেশে বসবাস করতে শুরু করেছে, কেউ গর্তে, কেউ জলে, কেউ আকাশে, কেউ গাছের ডালে ইত্যাদি ইত্যাদিভাবে বসবাস করতে শুরু করেছে। এর ফলে কি হয়েছে, যে এদের যে গঠনটা ছিল, বিভিন্ন অঙ্গের গঠন, এই গঠনটা একই রকমের থেকে গেছে, কিন্তু অঙ্গগুলো বিভিন্ন পরিবেশে অভিযোজিত হওয়ার জন্য বিভিন্ন রূপ বা বিভিন্ন আকার ধারণ করেছে। যেমন ইঁদুর বা ছুঁচোর সামনের দেহের সামনের অংশটা ছুঁচালো হয়ে গেছে। আবার তিমির অগ্রপদ প্যাডেলে রূপান্তরিত হয়েছে। আবার বাদুড়ের যেটা অগ্রপদ সেটা ডানাতে রূপান্তরিত হয়েছে। বাঁদরের হাতের গঠন এমন পরিবর্তন হয়েছে বা কাঠবিড়ালের হাতের গঠন এমন পরিবর্তন হয়েছে, অগ্রপদের এমন পরিবর্তন হয়েছে যাতে গাছের ডালেও সহজেই আঁকড়ে থাকে বা গাছের ডাল থেকে পড়ে না যায়। এই ধরনের অঙ্গ যেগুলো একই সাধারণ পূর্বপুরুষ থেকে উৎপন্ন হয়েছে, যাদের গঠন একই কিন্তু কাজ আলাদা, তাদেরকে বলা হয় সমসংস্থ অঙ্গ। তাহলে কি বুঝতে পারলে যে সমসংস্থ অঙ্গ এই অপসারী অভিব্যক্তি বা অপসারী অভিযোজনের ফলে সৃষ্টি হয়।
এবার আমরা দেখব সমবৃত্তীয় অঙ্গ। ওকে, তো সমবৃত্তীয় অঙ্গ এখানে দেখো বাদুড়ের আমরা একটু আগে দেখলাম সমস্ত অঙ্গতে যে পাখির ডানাতে হাড় থাকে, তাহলে দেখো পাখির ডানাতে এখানে হাড় আছে, ঠিক আছে, এখানে দুটো আছে, এখানে আছে, তাহলে হাড় আছে। কিন্তু পতঙ্গের ডানা দেখো, এদের ডানাতে কোনো হাড় নেই। অর্থাৎ এই পাখির ডানা এবং পতঙ্গের ডানা দুজনের উৎপত্তি এবং গঠন আলাদা। পাখির উৎপত্তি হয়েছে পূর্বপুরুষ থেকে, সরীসৃপ জাতীয় পূর্বপুরুষ থেকে। দেখবে পরবর্তীকালে পড়বে যে পাখির উৎপত্তি হয়েছিল সরীসৃপ জাতীয় পূর্বপুরুষ থেকে, ঠিক আছে। ঠিক একই রকমভাবে এটা পতঙ্গ, তাহলে এদের পূর্বপুরুষ আলাদা। তাহলে পাখি এবং পতঙ্গের পূর্বপুরুষ আলাদা, এদের ডানার গঠনও আলাদা, কিন্তু কাজ একই, দুটোই ওড়ার জন্য ব্যবহৃত হয়। এই ধরনের অঙ্গ যেগুলোর উৎপত্তি এবং গঠন আলাদা কিন্তু কাজ একই, তাদেরকেই বলা হয় সমবৃত্তীয় অঙ্গ। বোঝা গেল? তাহলে সমবৃত্তীয় অঙ্গের উদাহরণ হিসাবে যদি তোমাকে জিজ্ঞেস করা হয় সমবৃত্তীয় অঙ্গের উদাহরণ কি, তাহলে হবে পাখির ডানা, প্রজাপতির ডানা বা পতঙ্গের ডানা বললেই হবে। ঠিক আছে, এবার আমরা এরকমভাবে উদাহরণ উদ্ভিদ অঙ্গ থেকেও খুঁজে নেব যে উদ্ভিদের মধ্যে সমবৃত্তীয় অঙ্গের উদাহরণ কি। দেখো কাজ একই রকম করবে কিন্তু গঠন আলাদা। আমরা যদি তোমার বেলের কাঁটার কথা বলি, বেলের কাঁটা, দেখবে বেল গাছের গায়ে কাঁটা থাকে। আবার আমরা যদি ফণী মনসার কাঁটার কথা বলি, ফণী মনসার কাঁটা, তাহলে দুজনের কাজ কিন্তু আত্মরক্ষা করতে সাহায্য করা। কিন্তু বেলের কাঁটাটা হচ্ছে কাণ্ডের রূপান্তর, আর ফণী মনসার যে কাঁটা, এই ফণী মনসার কাঁটাটা হলো পাতার রূপান্তর। তাহলে ফণী মনসার কাঁটা পাতার রূপান্তর, বেলের কাঁটা কাণ্ডের রূপান্তর, দুজনের উৎপত্তি এবং গঠন আলাদা কিন্তু কাজ একই। এই ধরনের অঙ্গগুলো হলো সমবৃত্তীয় অঙ্গ। এবার আমরা যদি দেখি যে মটর গাছের আকর্ষ, তাহলে দেখবে মটর গাছের আকর্ষ থাকে, মটর গাছের পাতার মধ্যে এই রকমের আকর্ষ দেখতে পাওয়া যায়, ঠিক আছে। আবার যদি আমরা কুমড়ো গাছের আকর্ষ দেখি, তাহলে কুমড়ো গাছেও সেই একই রকমের আকর্ষ দেখতে পাওয়া যায়, কুমড়ো গাছের আকর্ষ। তাহলে এই কুমড়ো গাছের আকর্ষ, মটর গাছের আকর্ষ, এদের দুজনের কাজ কিন্তু একই। দুজনের কাজ হলো কোনো অবলম্বনকে জড়িয়ে উপরে উঠতে সাহায্য করা। কিন্তু মটর গাছের আকর্ষটা হচ্ছে পাতার রূপান্তর, এটা পাতার রূপান্তর, আর যেটা কুমড়ো গাছের আকর্ষ এটা কাণ্ডের রূপান্তর, এটা কাণ্ডের রূপান্তর, ঠিক আছে। তাহলে দেখো উৎপত্তি আলাদা কিন্তু কাজ একই। তাহলে মটর গাছের আকর্ষ, কুমড়ো গাছের আকর্ষ, এগুলো হচ্ছে সব সমবৃত্তীয় অঙ্গের উদাহরণ। বোঝা গেল? এবার আমরা দেখব সমবৃত্তীয় অঙ্গ কিভাবে উৎপত্তি লাভ করছে। এবার দেখো আমরা এখানে একটা উদাহরণ ধরলাম যে এটা একটা জলজ পরিবেশ, অর্থাৎ জলাশয়ের জল, ঠিক আছে। এখন দেখো জলাশয়ে আমরা মাছ দেখতে পাই, জলাশয়ে আমরা তিমি বা ডলফিন দেখতে পাই যদি বড় জলাশয় হয়, নদী বা সমুদ্র, এবং জলাশয়ে আমরা হাঁস, ব্যাঙ এসব সাঁতার কাটতে দেখতে পাই, ঠিক আছে। এবার দেখো মাছ জলে সাঁতার কাটছে কিসের সাহায্যে? তার পাখনার সাহায্যে। তিমি বা ডলফিন কিসের সাহায্যে সাঁতার কাটছে? তার প্যাডেলের সাহায্যে। ঠিক একই রকমভাবে হাঁস সাঁতার কাটছে তার লিপ্তপদের সাহায্যে। এবার প্রত্যেকটা অঙ্গের গঠন কিন্তু আলাদা। মাছের যেটা পাখনা, সেই মাছের পাখনার গঠন আলাদা, এটা রশ্মি বিশিষ্ট পাখনা। তিমির যেটা প্যাডেল, সেই তিমি বা ডলফিনের প্যাডেল যেটা, এটা হলো হাড় দিয়ে তৈরি, ঠিক আছে। আবার হাঁসের বা ব্যাঙের যে লিপ্তপদ, এগুলো প্রত্যেকটা আঙুলের মাঝখানে চামড়া আছে। তার মানে এদের প্রত্যেকের গঠন আলাদা, উৎপত্তি আলাদা কিন্তু কাজ একই। এই ধরনের অঙ্গগুলো হচ্ছে সমবৃত্তীয় অঙ্গ। তার মানে কি হচ্ছে, বিভিন্ন পূর্বপুরুষ থেকে এসছে, একটা সাধারণ পরিবেশে এরা বসবাস করছে। এবার আমরা যদি আলোকরশ্মির সঙ্গে তুলনা করি, তাহলে দেখতে পাবো যে একটা আলোকরশ্মি এই দিক থেকে আসছে, দিয়ে একটা বিন্দুতে এসে মিলিত হচ্ছে, এটা একটা আলোকরশ্মি এখান থেকে আসছে, একটা বিন্দুতে এসে মিলিত হলো, আবার আর একটা আলোকরশ্মি বিভিন্ন দিক থেকে। তাহলে বিভিন্ন দিক থেকে আলোকরশ্মি যখন এসে একটা বিন্দুতে মিলিত হয়, তখন ওই ধরনের আলোকরশ্মিকে বলা হয় অভিসারী আলোকরশ্মি গুচ্ছ। তাহলে এখানেও আমরা দেখতে পাচ্ছি যেখানে যে পরিবেশে বিভিন্ন প্রাণীগুলো এসে বসবাস করছে বা অভিযোজন ঘটাচ্ছে, তারা কিন্তু বিভিন্ন পূর্বপুরুষ থেকে উৎপত্তি লাভ করে এসে একটা সাধারণ পরিবেশে বাস করছে। সুতরাং এই ধরনের অভিযোজনকে বলা হয় অভিসারী অভিযোজন। বোঝা গেল? এটাকে বলা হয় অভিসারী অভিযোজন, এবং দীর্ঘদিন ধরে এই অভিযোজিত হতে হতে এদের মধ্যে অভিব্যক্তি ঘটেছে। এই ধরনের অভিব্যক্তিকে বলা হয় অভিসারী অভিব্যক্তি।
বোঝা গেল? তার মানে কি হলো, যে সমবৃত্তীয় অঙ্গ অভিসারী অভিযোজন বা অভিসারী অভিব্যক্তির ফলে সৃষ্টি হয়েছে। বুঝতে পেরেছ? যদি কারো অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্টে জানাবে। কোনো কোয়েশ্চেন যদি থাকে মনের মধ্যে তাহলে অবশ্যই জানাবে। ওকে, এবার আমরা আলোচনা করব সমবৃত্তীয় অঙ্গ এবং সমসমস্ত অঙ্গের মধ্যে পার্থক্য কী। এখন আমরা দেখব যে সমসমস্ত অঙ্গ এবং সমবৃত্তীয় অঙ্গের মধ্যে পার্থক্য কী। তাহলে দেখো, সমসমস্ত অঙ্গের আর সমবৃত্তীয় অঙ্গের মধ্যে প্রথমে যদি আমরা গঠন দেখি তাহলে কি দেখতে পাবো? গঠনে দেখতে পাবো যে সমসমস্ত অঙ্গের গঠন একই কিন্তু কাজ আলাদা। তার মানে এখানে কি দেখব, যে গঠন হলো একই, এখানে গঠন ভিন্ন বা গঠন আলাদা। ঠিক আছে, এবার এদের কাজ কি? এদের কাজ হচ্ছে আলাদা, এদের কাজ আলাদা, কিন্তু সমবৃত্তি অঙ্গের কাজ একই, এদের সবার কাজ একই। ঠিক আছে, এদের উৎপত্তি যদি দেখি, সমসমস্ত অঙ্গের উৎপত্তির কারণ কি? সমসমস্ত অঙ্গের উৎপত্তির কারণ হলো অপসারী অভিব্যক্তি, অপসারী অভিব্যক্তি বা আমরা বলতে পারি অপসারী অভিযোজন। ঠিক আছে, আর সমবৃত্তীয় অঙ্গের উৎপত্তির কারণ কি? উৎপত্তির কারণ হলো অভিসারী অভিব্যক্তি। তাহলে এটা হচ্ছে অভিসারী অভিব্যক্তি বা বলতে পারি আমরা অভিসারী অভিযোজন। ঠিক আছে, এবার আমরা যদি উদাহরণ দিই তাহলে উদাহরণ তো অনেকগুলো পাবো। মানুষের হাত, ঠিক একই রকমভাবে বাদুড়ের ডানা, তিমির প্যাডেল, ঠিক আছে, ইত্যাদি ইত্যাদি হচ্ছে বাদুড়ের ডানা, তিমির প্যাডেল ইত্যাদি, এসবগুলি হলো সমসমস্ত অঙ্গের উদাহরণ। আবার যদি আমরা সমবৃত্তীয় অঙ্গের উদাহরণ ধরি তাহলে পাখির ডানা, পতঙ্গের ডানা, এসবগুলো হলো সমবৃত্তীয় অঙ্গের উদাহরণ। বোঝা গেল? আজকের ভিডিও এ পর্যন্তই। পরের ভিডিওতে আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো। ধন্যবাদ।